আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? নীলা। নীলার বয়স কত? 28। শুরু করেন একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। আমার মার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে যখন বাপের বাড়িতে চলে যায়, মানে আমার বাবার বাড়িতে, তখন আমি আমার মায়ের 7 মাসের পেটে, যেটা আমার নানুর কাছ থেকে আমার শোনা। রাইট। তো আমার নানুর বাড়িতে আমি জন্ম হই। আমার বাপটা তো একটু মানে জুয়ারির নেশা ছিল, তো আমার মাকে ঠিক মতন দেখতো না, মানে খাওন দিত না। একটা বাচ্চা পেটে নিয়ে একটা মহিলা যদি না খেতে পারে তার কতটা কষ্ট হয় সেটা উনি নিজেই জানে। তো আমার নানুর বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরে আমার নানুর বাড়িতে আমি মানে দুনিয়াতে আসি। আমার বাবা অনেক দিন পর, যখন আমার বয়স 3 মাস পরে, তখন আমার বাবা একটু সুজি আর এক সেট গেঞ্জি স্যুট নিয়ে আসে আমার জন্য। আচ্ছা। পরে আমার মা আমাকে নিয়ে লুকায় চলে যায় যে আমার মেয়ে নিয়ে যাবে। তো আমার মামুদের আশা ছিল যদি আমি ছেলে হইতাম, মানে এটা তাদের কথা, যদি আমি ছেলে হইতাম তাহলে হয়তো আমি কোনো রোজগার করতাম। মেয়ে তো বিয়ে শাদী দেওয়া লাগবে, টাকা পয়সার বড় অ্যামাউন্টের ব্যাপার। তো আমাকে 7 মাসের করে আমার বাবার বাড়িতে দিয়ে আসে। তখন আমার বাবা অন্য জায়গায় বিয়ে করে। ওই সৎ মার যে মা ছিলেন মানে আমার নানুই হয় হিসাবে। তো আমার নানুরা, ওই আমার দাদি, এরা সবাই মিললে মানে ভিক্ষা করতো আর কি, আমাকে নিয়ে ভিক্ষা করাতো। তো একসময় আমার খালার বাড়িতে মানে ভিক্ষা করতে করতে মানে আমার খালার বাড়িতে চলে যাই। আমার খালায় আমার দেখে কাইন্দা দেয় যে তোর এই অবস্থা কেন। পরে আমার খালা কারোর কাছে কিছু বলে না, মান সম্মানের ভয়। পরে এসে আমার খালা আমার ভাত খাওয়াইছে। ভাত টাত খাওয়ানোর পরে আমার খালা জিজ্ঞেস করছে যে এই ব্যাপারে তোর মা জানে? আমি কই না, মা জানে না, মা শুধু বাবার কাছেই দিয়ে দিচ্ছে। তারপরে আমার খালার কাছ থেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে খালা বলছে যে ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। পরে বাবার সাথে মনে হয় না যে আর বলা হয়েছে। তো আবার আমি ঘুরা খালার কাছে চলে গেছি। আমার এই খালা আর আমার নানু খুব আদর করতো। তো আমার খালার কাছে যখন আমি চলে যাই, তখন আমার সৎমা কেমন একটা ব্যবহার করতো আমার সাথে, মানে ওনার মেয়েই না আমি, যতচ ওনার রক্তের না, ওনার পেটের না, তো আমাকে তো আর গ্রাহ্য করবে না। আর ওনাতে তো সন্তান আছে, আমার যে বোনগুলাই ওরা আছে। তো আমি ওদের সাথে খুব মিশুক হতাম, খুব মিশুক, কিন্তু আমাকে দেখতে পারতো না। কেমন একটা ব্যবহার করতো আমার সাথে। অসহায়ের মতন বসে থাকতাম, ছোট তো খুবই, অসহায়ের মতন বসে থাকতাম। মানে ঠিক মতন খাইতে পারতাম না, একটা জামা পরতে পারতাম না, মানুষের বাসার জামা কাপড় পরতাম। বাবা একবেলা রিক্সা চালালে আরেক বেলা ঠিক মতন কাম কাজে যাইতো না। জুয়ারির টাইপের নেশা। উনি জুয়া খেলতে খেলতে, আমার বড় মা তখন বাচ্চা ছিল, বড় মা যে কিছু জায়গা ছিল, দাদুর যে জায়গা ছিল, ওইগুলা বিক্রি করে দিত একটু একটু করে। তো এমন করতে করতে আমি খালার বাড়িতে যখন চলে যাই, খালা আমাকে রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমার খালা একজনের বাসায় কাজে দেয়। তো আমার তো ছোট মন, মানে পড়ালেখার দিকে অতটা ছিল না, কেউ গার্ডিয়ান করতো না। গার্ডিয়ানের যে মায়ের যে ভালোবাসা, একটা বাবার যে ভালোবাসা, ওই ভালোবাসাটা আমি পাইতাম না। ওইখান থেকে আমাকে মানুষের বাসায় কাজে দিয়ে দেয়। আমার খালা মানুষের বাসায় কাজে দিয়ে দেয়। তো ওইখান থেকে আমি মানে চলে আসি, ভালো লাগে না, চলে আসি, আবার বাবার বাড়িতে যাই। বাবার বাড়ির থেকে আমাকে দারোগার বাসায় কাজে দেয়। আমাদের যে এলাকার যে একটা দারোগা বলে, ওনার বাসায় কাজে দেয়। ওনার বাসার থেকে আমাকে সায়দাবাদ যে বাসায়, ওইখানে কাজে দেয়, ওনার মেয়ের বাসায়। তো আমি ছোটকালে মিঠাই খুব পছন্দ আমার, ওই মিঠাই আমি খাইতে গেছিলাম। তো ওনার স্বামীর কাছে বিচার দিছে যে মেয়েটা মিঠাই খেয়েছে। তো ওনার স্বামী আমাকে খুব ধমকি দিছে, ভয় টয় দেখাইছে যে তুমি মিঠাই খাইছো কেন? আমি কি, আমার খেতে মন চাইছে, আমি খাইছি। তো আমার তো ওই মুহূর্তে আমার ওটা কাজ করে না যে আমার এটা খাওয়াটা ঠিক হবে না। আমি তো খুব ছোট, আমাকে কেউ ছিল না দেখার মতন। পরে এসে আমাকে বলে যে তুই বাসা থেকে বাইরে যাবি। আমি ছোট, আমি কোথায় যাব? ঢাকা শহর চিনি না, জানি না কোথায় যাবি। তো আমি এটা বুঝতে পারতাম না যে হয়তো উনি আমাকে মনের থেকে বলে নাই। তো আমাকে মরিচ আনতে দিছে, ওই জিনিসটাই আমার মাথায় কাজ করতেছে যে উনি তো আমাকে বাসা থেকে বাইরে যেতে বলছে, তাহলে আমি চলে যাই। তো কমলাপুর গিয়ে বৈশা রয়েছি।
তো কমলাপুর গিয়ে বসে রয়েছি, আমার খুব ক্ষুধা লাগছে, কি খামো, মানুষের এখানে চায়া খাইতাছি, যে আমার একটু রুটি দেন। হ্যাঁ। তো একটু রুটির বদলে সে আমাকে বলছে যে চল আমার বাসায় যাবি। এই অপরিচিত লোক? হ্যাঁ। তো আমি বলছি যে কেন আপনার বাসায় যাব, চিনি না। কয় চল তোকে রুটি দিব, ভাত দিব, সাথে জামাও দিব, তুই কি চিরা একটা জামা পরে রইছিস। তখন বয়স কত আপনার? আমার বয়স তখন 8। পরে বাসায় যখন ডাকছে, তো আমি বলছি যে না আমি যাব না, মানে ওইটা আমার একটু মাথায় কাজ করতো যে ওনার সাথে আমার গেলে আমি জানি না কি হবে। তো উনি আমাকে খুব আদর করে, মানে ভালোবাসা দিয়ে আমাকে একটা কোক কিনা দিছে। কোকের মুখটা আবার উনিই খুলছে। তো উনি আমাকে যখন বাসায় নিয়ে গেছে, বাসায় নেওয়ার পরে আমাকে খাওয়াইছে, কোকটা খাওয়াইছে, কিন্তু কোকটা কিন্তু অচেতন একটা কোক ছিল। ও আচ্ছা। অচেতন একটা কোক ছিল। আমি ঘুমায় গেছি। হ্যাঁ। ঘুমায় গেছি। তারপরে আমার সাথে যেটা ঘটলো আর কি, ঘুম ভাঙার পরে আমি দেখি যে আমার জামাটা প্যান্ট আমার, আপনি কি তখন বাসায় ছিলেন? হ্যাঁ, ওই লোকটার বাসায়। তখন আমি মানে ওই মনের ভিতর একটা ভয় কাজ করলো, একটু বুঝি। হ্যাঁ। আমি বললাম যে আমার জামা, কিন্তু লোকটা ঘরে নাই। লোকটা ঘরে নাই? আচ্ছা। লোকটা ঘরে নাই, লোকটা গেট খুলে চলে গেছে। হ্যাঁ। সেটা কি তার বাসা ছিল না তার গেস্টের বাসা সেটা আমি জানি না, কিন্তু উনি আমাকে বাসায় নিল। হ্যাঁ। তো আমার স্যালোর জামা টামা সবই, কিন্তু আমার আঙ্গুলের ছাপ বসে গেছিল, মানে খামচির দাগ। পরে এসে আমি কান্না করছি, কান্না করতে করতে ওইখান থেকে মানে চলে গেছি। চলে যাওয়ার পরে আশেপাশে যে লোকগুলাই ছিল, যে বয়স্ক টাইপের লোক, তারা আমাকে বললো তুমি কান্না করো কেন। তা আমি তো আর বলতে পারতাছি না যে আমার সাথে এই কাজটা হয়েছে। হ্যাঁ। এই কাজটা হয়েছে। তারপরে আমি আর কোথায় যাব, ওই রাস্তায় ভবঘরের মতন, রাস্তায় ভবঘর জীবনটা আমার। হ্যাঁ। তো আমি রাস্তায় থাকি, রাস্তায় খাই, রাস্তায় ঘুমাই, সব কিছু এপ্রিদিন আমার রাস্তায়। তো যখনই ক্ষুধা লাগতো, কারো কাছে কিছু চাইলে ওই অফারটি আমাকে করতো। তো আমার তো বাঁচতে হবে, আমার তো বাঁচতে হবে। তো এক পুলিশ আমাকে বলছিল যে তুই অনেক ছোট, পুলিশটা অনেক ভালো ছিল, কয় তুই তো অনেক ছোট, রাস্তায় থাকিস, কোন ছেলে না কোন ছেলে তোকে নিয়ে যাবে, চল আমার বাসা। সে আমাকে গাজীপুর নিয়ে যায়। গাজীপুর নেওয়ার পরে থানার থেকে উনি গাজীপুর নিয়ে যায়, মানে নাম টাম লিখে থানার থেকে গাজীপুর নিয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারি নাই ওনার ছেলেটা খুবই ছোট, 5 বছরের একটা বাচ্চা। ওই বাচ্চাটা আমার সাথে সাথে বাসা থেকে বাইরে হয়ে গেছে। বাইরে হয়ে গেছে, তো ওদের পরিচিত এক সাইকেলের দোকানে আমি ওকে রেখে দিছি, কিন্তু ওর বাবা মনে করছে ওকে আমি পাচার করতে নিয়ে যাচ্ছি। তারপরে ওই আমি একটা টেম্পো স্ট্যান্ডে আমি কথা বলছি যে আপনি কি পুলিশের লোক, তাহলে আমাকে একটু থানায় দিয়ে আসেন, কারণ আমি রাস্তা হারাই ফেলাইছি, আর ওনার নামটাও আমার মনে নাই। রমনা থানা বললে সবাই চিনবে। তো ফট করে দেখি ওনার ওই ছেলের বাবা আমার হাত ধরছে, হাত ধরে বাসায় নিয়ে গেছে, নিয়ে আমাকে ইচ্ছা মতন মারছে। ইচ্ছা মতন মারছে আর বলছে যে তুই আমার ছেলেকে পাচার করে দিবি, তুই শিশু পাচার। আমি একটা বাচ্চা, আমি আর একটা বাচ্চাকে কিভাবে পাচার করব। কিন্তু যে লোকটার সাথে আমি কথা বলছি, ওই লোকটা যদি না থাকতো ওই মধ্যে কোর্ট কাচারিতে, তাহলে হয়তো আমার লাইফ শেষ হয়ে যেত। আমি আর কখনো মানে কারোর কথা ভাবতাম না। তো পরে এসে একটা এনজিওর মাধ্যমে আমি ছাড়া পাই, লং টাইম একটা যায়, যেমন 1 বছরের মতন আমার ওই জেলখানায় থাকা পড়ে, ঢাকা সেন্ট্রাল জেলে লং টাইম একটা যায়। তো সরকারিভাবে যে আইন অনুযায়ী তারা তো ওইখানে আমাকে ভিতরে রাখছে। তো সবসময় মার কথা মনে পড়তো, মাকে দেখতে পারতাম না, নানির কথা মনে পড়তো, নানিকে দেখতে পারতাম না। কিন্তু আমার নানি যখন আমি জেলখানায়, তখন আমার নানি মারা যায়, আমি আমার নানির মুখটাও দেখতে পারি না। তো এক পর্যায়ে আমি সরকারি যে উকিলগুলাই, ওনারা প্রতি শুক্রবারে মেয়েদেরকে লাইনে বসায়, যাদের কোনো অভিভাবক নাই, লাইনে বসায়। তো আমি একটা উকিলের পায়ে ধরে কানলাম আর বললাম যে স্যার আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন। তখন আমার বয়স 8 বছরের থেকে 9 বছরে পা দিছি আমি, যে যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমি শিশু বাচ্চা, আমি তো এইসব করি নাই। তো বলছে যে ঠিক আছে, আমি তোমার জন্য আমি চেষ্টা করব, তার আগে তোমাদের গ্রামের ঠিকানা বলো। তা আমি এগুলা যখন বললাম, কিন্তু তখন আমাদের এখন যে গাজীপুর, তখন আমাদের জেলাটা ছিল ময়মনসিংহ তখনকার।
তো ওনারা সব বিস্তারিত বার করে তখন আমার নানুর বাড়িতে একটা চিঠি যায়। আচ্ছা। নানুর বাড়িতে যখন চিঠি যায় ওই চিঠিটা থেকে আমার মা পায়। আমার মা কি বললো যে আপনার মেয়ে তো অমুক জায়গায়। তখন বললো যে আমি তো কিছু করতে পারবো না, তার বাবার কাছে যাও। তো আমার বাবা ওই শেষ এক নজর আমাকে দেখতে যায়, শেষ এক নজর আমাকে দেখতে যায়, আমাকে আর পরে আর দেখতে যায় না। তার মেয়ে আছে, সবাই আছে, আমাকে তার প্রয়োজন নেই। পরে এসে আমি অনেক কান্না করতেছি, ওইখানে ওই জেলখানায় কান্না করতেছি যে আমার লাইফটা কি এইভাবে শেষ হয়ে যাবে, আমি কি আর কখনো বেরোতে পারবো না। আমি তো কোনো দোষ করিনি, আস্তে আস্তে আমার জ্ঞান বুদ্ধি বাড়তেছে। তারপরে হঠাৎ করে আমি শুনতে পাই যে আমার মানে আমি খালাস, মুক্তি। কি আচ্ছা। করলো তাও জানেন না? তাও জানি না। ওই যে সরকারি যে উকিল, সেই উকিল ওইখান থেকে বাইরের থেকে সব কাজ করতেছে, কিন্তু সে একবারই আমার সাথে দেখা করছে, আর কোনোদিন দেখা করে নাই। ওই যে বাবা ছাড়াইতে পারবে না, মা আসতে পারবে না, তাহলে আমি মেয়েটা যাব কোথায়? হঠাৎ করে ওই যে বললাম যে আমি একদিন মানে মুক্ত হাওয়ার মতো আমি বাইরে যেতেছি, আমার সাথে যে আর ছোট ছোট মেয়েগুলাই আছে, ওই মেয়েগুলো আমাকে জড়াই ধরে কান্না করতেছে যে তুই যে চলে যাবি নীলা, তোর জন্য আমার খুব মায়া হয়। আমি কেউ যদি আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে এমনও হতে পারে ঘুরতে ঘুরতে এইগুলো দাদা আবার দেখা হইতে পারে। তো পরে এসে আমি ক্ষুধার যন্ত্রণায় বাইরে বাইরে থাকি, ছিন্নমূল ক্লাবে থাকি। ছিন্নমূল ক্লাবে যখন থাকি তখন রমনা পার্কে এসে ফুল বিক্রি করতাম, পানি বিক্রি করতাম, কিন্তু ওই যে খারাপ যে কাজটা, ওই কাজটা যেতে চাইতাম না, কিন্তু বাধ্য হয়ে আমার যাওয়া লাগতো, খাইতে পারতাম না। তখন আপনাকে নিজে থেকে যেতে হতো? হ্যাঁ, তখন নিজের থেকে যেতে হতো, বাধ্য হয়ে যেতে হইতো। দেখা গেছে যে ফুল বিক্রি করতাম, ছেলেরা গায়ে হাত দিত, মানে ভালো লাগতো না, ছোঁয়াগুলোই ভালো লাগতো না, কেমন জানি লাগতো। তো আমার সাথে একটা ছেলে আমার সাথে প্রেম করতো, ওই রমনা পার্কে একটা ছেলে প্রেম করতো। ওই ছেলে আমাকে রাত্রে থাকার জন্য অফার করছে যে তুই আমার সাথে রাতে থেকে যাবি, তোকে আমি সকালে ভাত খাওয়াই দিব। একটা মেয়ে তো ভাতই চায়, থাকার জন্য তো আর কোনো কিছু চায় না, খাবারই তো চায়। তো আমার খুব ক্ষুধা লাগছে, আমি কই ঠিক আছে তাহলে তুই আমাকে রাত্রে ভাত খাওয়াবি, আমার খুব ক্ষুধা লাগছে। কয় হ্যাঁ তোকে খাওয়াবো, তুই আমার সাথে থাকবি? আমি কই ঠিক আছে আমি তোর সাথে থাকবো, কিন্তু তুই তোর সাথে যে আরো কয়েকটা পোলাপান আছে, বাজে পোলাপান, ওদেরকে বলিস না, তাহলে ওরা আমাকে মার দিবে, বলিস না। তো ওই রমনা পার্কের যে অপর সাইডে একটা নতুন করে সাত সিস্টেমের একটা বিল্ডিং হইতাছিল, ওইখানে এখন বর্তমানে ফুল টুল বিক্রি করে। ওই শিশু পার্কের যে মাঝামাঝি যে রোডটা, ওই সাইডে ফুল বিক্রি করে। ওই ছাদে ছোট্ট কইরা ছাউনির মতন বাঁশ দিয়ে মানে ঘর বানাইছে কোনো মতো। পরে এসে আমাকে ওইখানে নিয়ে গেছে। তো আমি তো জানি না যে কি হতে চলছে আমার সাথে। পরে এসে ওই ছেলে তো আমার সাথে তো, তার যে আরো যে মানে সাঙ্গগুলো আছে, যে বন্ধুরা আছে, তারা আমার সাথে আমারে শুধু শুধু লাঠি এনে ইচ্ছা মাইল। তো পরে এসে আমি কই যে আমার মারলেন কেন? কয় তুই ওর সাথে আসছিস কেন? আমি কই ও তো আমাকে নিয়ে আসছে। কয় ওই আমারে পাঠাইছে। আমি কই ওর সাথে তো আমি কোনো খারাপ কিছু আচরণ করি নাই, আর তোমাদের সাথেও তো করি না, তো বিনা দোষে কেন আমার মারলা? আমি কি করছি? আমার একটা পার্ট দেখাও যে আমি এই কাজটা করছি, কিংবা তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, কিংবা তোমাদের কোনো কিছু করছি, তার একটা ক্লু আমাকে দেখাও। দেখাতে পারতেছে না। মতলব ওর সাথে গেলি কেন? ওর সাথে শুইছিস কেন? আমি কি আমার পেটে খিদারে? আমার তোরা বাদ দে, নাহলে একটা কাজ দে, মারিস না। হাতে দড়ি পায়ে দড়ি, কে শুনে কার কথা? মানুষের ভিতরে তো মানুষ থাকে না, নিষ্ঠুর। পরে এসে আমি অনেক কান্না করছি, মায়ের খেয়ে বইসা রইছি, দুই আঁটুতে হাতে অনেক ব্যথা করতেছে, ব্যথার ওষুধ কিনা দেওয়ার মতন কোনো মানুষ নাই। খোঁড়াইতে খোঁড়াইতে লোকেদের কাছে 2 টাকা 3 টাকা করে চাই যে ভাই আমারে 2টা টাকা দেবেন, আমি ওষুধ কিনবো। আমার ওষুধ কেনার টাকা নেই। কিন্তু কয়জন আছে ভালো, আর কিছুজন আছে খারাপ। সমাজের ভিতরে যে আমি 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 যে বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। আমি টিএসসিতে গেছি,
টিসি তো তখন অন্যরকম ছিল। টিসিতে গেছি ছাত্রছাত্রীদের কাছে টাকা চাইতেছে, তাদের ভিতরে একটা ছেলে হয়তো ভালো পড়ছে, আমার নিয়ে ডাক্তারখানায় নিয়ে দেখে ওষুধ কিনা দিছে, পেট ভরে ভাত খাওয়াইছে, নতুন জামা কিনা দিছে। কিন্তু সবাই তো আর সবার মতন হয় না। তারপরে রাত আসে কোথায় যাব, কোথায় ঘুমাবো, ঘুরতে ঘুরতে গুলিস্তান গিয়ে ঘুমাই। গুলিস্তানে আরো যে মেয়েরা আছে ওদের সাথে মিশা ঘুমাই। কিন্তু ওই যে বড় বড় যে ছেলেগুলাই, তারা তো উত্তপ্ত করে, জামা দরিয়া টান দেয়, ঘুমের ঘরে এইসব মানে দেয়। যদি না যাই মুখ চাইপা ওই স্টেডিয়ামের উপরে উঠায়, যে ইগুলাই থাকে যে কার্নিজের উপরে উঠায় জোর করে জোর জবস্তি করে। আমি কই ভাই আমার ছাইরা দাও, আমার ভালো লাগে না, হয় ভালো একটা সুন্দর জীবন দাও, নইলে আমার ছাইরা দাও, ভালো লাগে না এইসব কাজ, ভালো লাগে না। কই রাস্তায় ঘুমাসকে, বাড়িঘর নাই। আমি কি বাড়িঘর তো আমি চিনি না, আমি তো ঢাকা কাজে আসছিলাম, বাড়িঘর তো চিনি না, তখন কিন্তু বাড়িঘর চিনি না আমি। তারপরে পরের স্টেপে আমার যখন নাকি রাতের বেলা, যখন নাকি ওরা আমার সকালবেলা আমার গুইনা 500 টাকা দেয়, তখন এই টাকার দিকে তাকাই আর বলি যে এই যে 500 টাকার জন্য ওরা আমার জোর করে এই টাকাটা না দিয়ে যদি তাদের ভিতরে যে কোনো একজন যদি আমার নিজের বোনের মতন কিংবা যে কোনো একটা আপন মানুষ মনে করে যদি আমার রাখতো, তাও তো নিজের বুঝাইতে পারতাম যে না, আমি রাস্তার থেকে আমি মানে ঘরে আসি। আর আমার বাবা তো ওই যে জেলখানা দেখে আসছে আমাকে, আমি তো গ্রামের বাড়ি ঠিক মতন চিনি না। তারপরের ঘটনা এই যে আমাকে যে 500 টাকা দিল, 500 টাকা দেওয়ার পরে আমি বলি যে আমার মাকে খুব দেখতে ইচ্ছা করে, মাকে দেখতে যাব, দেখি বাস কোথায় পাই। গুলিস্তান দাঁড়াই, গুলিস্তানে আমাদের এলাকার নাম ধরে ডাকতেছে। তো আমি গিয়েছি, গিয়ে পলায় ঘরের হাইসের পিছনে, মাটির গর্ত হাইসের পিছন দিক দিয়ে দাঁড়ায় রয়েছে। আমার নানু দেখা কাইন্দা দিছে। এটা হলো আমার নানু, হলো যে প্রতিবেশী যে নানু, ওই নানু দেখা কাইন্দা দিছে আর বলে যে তোর তো নানু নাই, নানু তো মারা গেছে। তখনও আমি কিন্তু খুব ভয় পাইতাম যে মামা যদি থাকে তাহলে হয়তো আমাকে মার দিবে। পরে এসে আমি বলি যে নানুর কবরটা কোথায় দেওয়া হয়েছে, আমাকে একটু দেখাবা? কই চল দেখাই। পরে পিছনে নানুর কবর। আমি কই যেই নানু আমার বুকে আগলায় রাখছে, যেই নানু আমার মার বিয়ে হওয়ার পরে নানু আমার সবসময় কাছে রাখছে, সেই নানু এই দুনিয়ার থেকে নাই, তাহলে তো এইখানে আমার আশা হবে না। মা আছে, মা পরের সংসারে, মা তো আর আমাকে দেখবে না, মা তো আর আমাকে কাছে ডাক দিবে না, আগের মতন ভালোবাসবে না, কারণ ওনার এখন এক ছেলে এক মেয়ে, আগের মতন করে আমাকে বলবে না যে আয় ভাত খেয়ে যা। তারপরে আমি বাড়ির থেকে চলে আসি, মনে একটা বড় আঘাত পাইছি। বাবার সাথে একবার গিয়ে দেখা করছি, ওইখান থেকে যাওয়ার পথে বাবার সাথে দেখা করছি। বাবারে বললাম যে বাবা, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে আমার জন্য একটু কিছু হইলেও তুমি রাখো, যেন আমি শেষ বয়সে যেন আমি এখানে এসে থাকতে পারি। আমার বাবা বলে যে তুই আমাকে 5,000 টাকা দে, আমি তোর নামে জায়গা রেজিস্ট্রি করে দে। আমি কি বাবা, ওই টাকা আমার কাছে দেওয়ার মতো সামর্থ্য নাই, আমার কাছে নাই বাবা, আমি দিতে পারবো না। সৎ ভাই বোন গুলো আমার দেখতে পারে না। লাস্টে মানুষ বলে যে তুই এইখানে এসে কি করবি, এখানে তো তোর দেখতেই পারে না, তোর আরো খারাপ বলে। আমি জানি না যে তুই ঢাকা কি করিস, কিন্তু আমরা জানি গ্রামে তুই ভালো, গ্রামে তো তুই একদম ফ্রেশ, কিন্তু তোর তো সমস্যা করে তোর সৎ ভাই বোন গুলো, ওরা তো তোকে দেখতে পারে না। মনে হয় যে যে বাবার যে সম্পত্তি গুলো আছে ওদের প্রতি তুই মানে আকর্ষণ করিস, ক্রাশ করিস, এই জন্য। আমি বলি যে না, আমার এইদিকে কোনো আকর্ষণ নাই, যদি বাবা নিজের মনের থেকে না দেয় আমার কোনো দাবি নাই, কিন্তু আমার বাবা ওই দুনিয়াতে তো যাবে। আমি একটা এতিম, না পাইছি মায়ের আদর, না পাইছি বাবার আদর, আমি তো একটা এতিম। বাবা তো একটা এতিম মেয়ে মনে করে আমার জন্য একটু জায়গা রাখতে পারে,
তারপরে ওইখান থেকে আমার আস্তে 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 আমি আমার জেল জগৎ, রাস্তায় তো ঘুমাই, কখনো পুলিশে ধরে নিয়ে যায়, কখনো পুলিশে মারে, এমনি সেমনি করতে করতে আমার 2015-তে আমি আসি লাস্ট ফিনিশিং। 2015 থেকে আমি আবার জেলখানার থেকে আসি। যথচ আমরা খারাপ মেয়ে, আমরা রাস্তায় থাকি, মানে সমাজের, মানে আমাদের জন্য সমাজের সমস্যা হয়ে যায়। আমাদের জন্য ভালো ভালো মেয়েদের নাকি বলে ইফটিজিং করে, তাহলে যদি আমাদের জন্য যদি ভালো ভালো মেয়েদের ইফটিজিং করে, তাহলে 5 বছরের বাচ্চাদের কেন রেপ করে? আমরা তো ইচ্ছা করে রাস্তায় নামি নাই, পেটের দায়ে, পেটের ক্ষুধায় রাস্তায় নামছি। কেউ তো আর আমাদের ভালোবাসে নাই, নিজের মনে করে। তারপরে যখন জেলখানার থেকে 2015-তে ভাইয়াই একটা ছেলের সাথে আমার রিলেশন হয়, এই জগৎ থেকে, এই খারাপ জগতের থেকে সম্পর্ক হয়, আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে আমার বিয়ের 1 বছর ঘুরতে পারে নাই, ও আরেকটা মেয়ের সাথে রিলেশনে জড়ায় গেছে। আমি ওর হাতে ধরছি, পায়ে ধরছি যে ভাই আমারে তুই ডাইল ভাত খাওয়াই ঘরে রাখ, আমি এই কাজে যাব না, এই কাজে আমার ভালো লাগে না, এই কাজটা আমার কাছে একটা নরকের মতন লাগে, আমি যাবো না, তুই আমার ডাইল ভাত খাওয়া, আমি ঘরে থাকি, আমি নামাজের চূড়া জানি না, তুই আমারে শিখাবি, আমি শিখতে চাই, তুই আমার স্বামী, তো তুই আমারে শিখাবি। কে শুনে কার কথা? আমার স্বামী গাড়ি চালায়, 2 দিন পর 3 দিন ঘরে আসে, আর ওর মার কাছে বলে যে অত সন্তান হইব না, ওরে দেশের বাড়িতে নেওয়া যাবে না, ওদের দেশের বাড়ি আবার বরিশাল, ওকে দেশের বাড়িতে নেওয়া যাবে না। আমি কই কি যে ভাই আমার সন্তান হবে, ডাক্তারে বলছে, তুই যদি ঠিক মতন ঘরে আসিস, ঠিক মতন যদি স্বামী স্ত্রী যে একটা সম্পর্কই তো তুই আমার সাথে করিস না, তাহলে আমার সন্তান কিভাবে হবে? ওই মেয়েকে বিয়ে করে আমি ওরে অনেক বুঝাইছি যে ভাই তুই বিয়ে করছিস ভালো কথা, আমি মাইনা নিছি, বড় বউ হিসাবে আমি মাইনা নিছি, কয়টা মেয়ে সেক্টিভেস করবে? আমি তো 2টা ডাইল ভাত খাওয়ার জন্য আমি মাইনা নিছি, আমি তো খারাপ হওয়ার জন্য না। কিন্তু ও আমার কথা শুনে নাই। আমি 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 দেখতেও সুন্দর, আমার চেহারা সুন্দর না, আমি কালো, ওর সাথে আমার মানাইবো না, আমি খারাপ, 12 পেটের সাথে যাই, আমার এই সমস্ত কথা কইছে। আমি কানতে 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 ওর বাসার থেকে আমি বাইরে হয়ে গেছি যে তুই তো আমার খারাপ দেখেই বিয়ে করছ, তাইলে তুই আমার কাছ থেকে কেন ছেড়ে যাস? কয় না, তোর সমাজে নেওয়া যাইব না, সমাজে নিলে তোরে চিনলে ও মানুষ তোরে খারাপ কইব। আমি কই তুই তো আমার স্বামী, তুই কবি আমার মানুষটা বলবি যে আমার বউ, আমি বিয়ে করছি ভালো হয়ে গেছে গা। সম্মান তো ওরা এমনিই দিব, সম্মান তো নিজের থেকে নেওয়া যায় না, ওরা তো এমনিই দিব যদি তুই আমার ঘরে রাখো। কয় না, আমার নন্দে কয় আপনি আমার বাসায় আইসেন না, আপনি খারাপ, আপনারে দেখলে মানুষ সিসি করে। আমার বাসুর আমারে দেখতে পারে না, আমি খারাপ বইলা। আমি কই দেখো, খারাপ তো কেউ মায়ের পেটের থেকে আসে না, পরিস্থিতি শিকার হয়ে খারাপ হয়। আমি ভালো হইতে চাই, তোমার বাইরে একবার বলো, তোমার তো ছোট ভাই কথাগুলো শুনবে, তোমরা একবার বুঝাই বলো যে আমাকে রাখতে। কয় না, আপনি যেখানে আছেন উনি থাকেন, আপনি আইসেন না আমাদের কাছে, আপনি আইলে মানুষ খারাপ কয়। আমি এই জনকাশপুরে আমার স্বামীর লঙ্গির থেকে শুরু করে ওরে কোন সুনোটা দিলে মুখে শুট করবে, কোন গেঞ্জিটা পরলে ওরে ভালো লাগবে, আমি সব কিনা দিতাম, কিন্তু ভালোবাসার কাছ থেকে আমি পাই নাই। ও নিশা খাইতো, যাই বর্তমানে যে বলে যে ইয়াবা, ও নিশা খাইতো। আমি বলছি তুই যাইস না, তুই এখানেই থাক, তুই এগুলো খাইস না, তুই যদি এগুলো খাস তুই জীবনে পরিবর্তন হইতে পারবি না। কয় আমার মারে তেলা বাঁকা দিত, তুই আমার চিনস, তোরা মায়েরা গুম করে তুমো, কেউ খবর পাইব না। আমি কই দেখ আমি এতিম মাইয়া, তুই এতিম, তুই এইগুলা খাইস না। আসলে আমার কথা শুনতো না। নিত্য নতুন মেয়ে দেখে, নিত্য নতুন মেয়েদের ছোঁয়ার ভালো লাগে,
বউ তো পুরনো হয়ে গেছে, বউ ছোঁয়ার ভালো লাগে না, বউ কাছে গেলে ওর মানে যেমন অস্বস্তি বোধ করে। পরে এসে আমি বলছি যে ভাই তুই যখন বিয়া করছ, তুই যার সাথে যখন থাকবি, তাহলে তুই আমার মাসে সংসারে খরচ দিস 5,000 টাকা, সেটা দিবি? কই আমি টাকা পাবো কই? আমি কই তুই তো গাড়ি চালাস, আর আমি এই যে দেখ না আমি বাইরে যাই, রাস্তায় যাই, সবসময় তো কাজ হয় না, একসময় ঘরে না খায়া থাকতে হয়, মাসে ঘর ভাড়া 5,000 টাকা, খাওয়ান আছে, সবকিছু আছে, কাপড় চাপড় আছে, এগুলো তো তুই আমার দেশ না, আমার নিজেরই মেনটেন করে চলতে হয়। আমি তো মানসিক প্রেশার নিতে পারি না। ওর জন্য আমি একবার ফাঁসি দিতে গেছি, একবার আমার বুকে আগুন দিতে গেছি, ওই বাঁচাইছে, কিন্তু ওই বাঁচাইছে আবার ওই আমার কাছ থেকে সরে গেছে। তাহলে কেন গেলি আর কেন আমার বাঁচাইলি? তুই যদি নাই যাইতে, তাহলে তো আমি নিয়ত করছিলাম যে দুইজনের স্বামী স্ত্রী মিল্লা কিছু টাকা জোগাইয়া ব্যাংকের থেকে যে পিক আপ গাড়িগুলো আছে, ও তো গাড়ি চালাইতে পারে, একটা গাড়ি কিনা দেবো, আমার নামেই থাকবো, ও আস্তে আস্তে মাসে মাসে কিস্তি দিয়ে দিবে, শোধ করে দিবে। কিন্তু না, কয় আমারে 5 লাখ টাকা দে, 5 লাখ টাকা দে, টাকা দিলে তাহলে এই তোর সাথে আমি থাকবো। আমি কই আমি এই টাকা পাবো কই? তুই তো জানোস যে আমি কি কাজ করি, এই কাজে তো এরকম এত টাকা পাওয়া যায় না। আর এই কাজে কয় টাকা দেয়? কোনো ক্লায়েন্টে দেয় 1,000 টাকা, কোনো ক্লায়েন্টে দেয় নাইডে নিয়ে গেলে 2,000 3,000 টাকা দেয়, এত টাকা তো পাওয়া যায় না। আর আমি কই পাবো এত টাকা? আর আমি তো আর 5 জনের মতন ওই রকম খারাপ হইতে পারবো না যে একজনের নিঃস্ব কইরা শেষ কইরা আমি নিয়ে এসে পড়বো, তাহলে তো আমার জেল হইব, ফাঁসি হইব। আমি তো এগুলা পারবো না। কয় না পারলে নাই, তোর কাছে আমি থাকবো না। তারপরে দিয়া আমি বাইরে চলে যাবো দেখে আমি পাসপোর্ট করছি, বাইরে চলে যাবো দেখে পাসপোর্ট করছি। 2017-তে আমি যাইতে পারি নাই, কারণ আমার বিহার মেয়াদটা আছে একদিন, আমি যাইতে পারি নাই। পরে আবার নতুন করে আবার পাসপোর্ট আর ভিসা এগুলা সব ঠিকঠাক করছে। ঠিকঠাক করার পরে অন্য অফিসের থেকে আমি গেছি সৌদি 2018-তে। তখন আমার মা বোন সবাই ঢাকা থাকে, তখন আমার মা বোন জানতো না যে আমি এই কাজ করি। ওদের সাথে বছরে একবার গিয়ে আমি দেখা করতাম, নাহলে মাসে একবার গিয়ে দেখা করতাম। এত লম্বা হিস্টোরি, সবকিছু মেমোরিতে থাকে না, যেগুলো মনে আছে আমি সেগুলোই বলতেছি। তারপরে আমার মা বোন আমি নিয়ে আসছি। এখানে আবার একটা ঘটনা ঘটছে যে আমার ছোট ভাই আবার একটা কাজ করছে। ওই ছোট ভাইয়ের জন্য আমি, আমার ছোট বোন, আমার মামানি জেলখানায় গেছি। কারণ আমি তো জেলখানায় গেছি, জেল জগতের অবস্থা আমি জানি, কিন্তু ওরা তো কখনো জেলখানায় যায় নাই। ওই ভাইয়ের জন্য আমাদের জেলখানায় নিয়ে গেছে। তোর ভাইরে ধরায় দে, নইলে টাকা দে। তা আমরা বললাম যে ভাইরে ধরায় দিব, আমরা ওই টাকা কোথায় পাবো, আমাদের কাছে টাকা নেই। আমার জিজ্ঞেস করে ও তোর কি হয়? আমি কি আমার ভাই হয়? কয় তোর কি আমার ভাই? আমি কই আমি আগের সংসারের, এটা তোমার বলতে হবে। পরে আমার ছোট মন্ডে ইচ্ছা রকম দারোগায় হাতে লাঠি দিয়া, মোটা যে লাঠিগুলো এগুলো দিয়ে বাড়ি দিছে। আর ওই দারোগায় আমার মাঝরাই তো ঘুমেতে উঠায় নিয়ে আমারে কয় তোর ভাইয়েরে আইনা দে, আর নইলে তোরা জেলে পচবি। তখন আমি বলি অন্যায় ভাই করছে, আমরা অন্যায় করি নাই। তো এইখানে যে অন্যায় করছে আপনারা তারে খোঁজেন। আচ্ছা, আপনার নামটা যেন কি বলছিলেন? নীলা। নীলা, আমি খুব সংক্ষিপ্ত করে কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি। আপনার বর্তমান কি আপনি একই পেশার সঙ্গে যুক্ত আছেন? জি জি। এখনো আছেন? জি। আপনার এই পেশাতে নিশ্চয়ই ভালো লাগে না? না। তো আপনি এখান থেকে বের হয়ে গার্মেন্টসে যান না কেন? গার্মেন্টসে কাজ করলে তো পারেন। গার্মেন্টসে কাজ করলে শিক্ষাগত যোগ্যতা লাগে, যেটা আমার ভিতরে নাই। আচ্ছা। বাসা বাড়িতে কাজ করতে গেলে দেখা গেছে ছেলে একা থাকে, গায়ে হাত দেয়। অফিসে পিয়নে চাকরি করব, একটা ফাইল একটা স্যারের কাছে দিয়েবো, এখানে কি লেখা আছে আমি পড়তে পারবো না। মাসে যদি আমার খাওয়া দাওয়া নিয়ে 20,000 টাকা খরচ যায়, আমি এই 20,000 টাকা আমি কোথায় পাবো? না, তারপরেও আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি চেষ্টা করেন এখান থেকে বের হয়ে আসার জন্য, নিশ্চয়ই আল্লাহ আপনাকে পথ দেখাবে। চেষ্টাটা করতে হবে, 1। আর 2 নম্বর সেটা হচ্ছে, দেখেন এই জায়গাটা কিন্তু অনেক রিস্কি। আপনি যে কাজটা করেন এটার যে হেলথ কিছু ইস্যু আছে, স্বাস্থ্যগত কিছু বিপজ্জনক ঝুঁকিপূর্ণ একটা জায়গা, এটা জানেন আপনি?
হ্যাঁ জানি। আচ্ছা, তাহলে এই ঝুঁকিপূর্ণ জায়গাতে যেভাবে স্বাস্থ্য ভালো রাখতে হয় সে বিষয়ে আপনি সচেতন থাকবেন। দেখেন, আপনার এই গল্পটা এটা আমি ভিজুয়ালি পোর্ট্রে করতে চেয়েছিলাম। আপনার যদি মনে না থাকে, আপনি আমার অফিসে গিয়েছিলেন, জি। পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে না আপনার ফেস দেখালে আপনার সামাজিকতায় ক্ষতি হবে, সেই জায়গা থেকে আমি রেডিওতে নিয়ে এসেছি গল্পটা। এবং এটা ঠিক যে আপনার এই গল্পের অনেক কিছু আমরা ছোটোখাটো কেটে প্রেসাইজলি এখানে উপস্থাপন করেছি। আমি শুধু একটা জিনিসই বলতে চাই, এখানে আমার যতগুলো কেস এরকম জানা আছে সেখান থেকে আমি দেখেছি যে একটা মেয়ে কি পরিমাণ ভার্নারেবল লাইফ লিড করলে সেই ধরনের পেশাতে যায় বা যেতে বাধ্য হয়। সো এরা মানুষ, এরা আমাদের মা বোন, এদেরকে সম্মান করতে হবে। কেউই আসলে স্বেচ্ছায় ধরনের পেশাতে যায় না। যখন ঢুকে পড়ে, যখন একেবারে অনেক দিন সময় পার হয়ে যায়, তখন আর অনেকেই বের হয়ে আসতে পারে না। অনেকে অনেক ধরনের মাদকদ্রব্যের সঙ্গেও জড়িয়ে যায়। সো আমরা কেউ যেন কখনো কাউকে বাধ্য না করি সারাটা জীবন ধরে এরকম একটা পরিস্থিতিতে যাওয়ার জন্যে। সো এটাই হচ্ছে বলার। আজকের এই গল্প থেকে হয়তো অনেক কিছুই আমাদের শেখার আছে। তারপরেও কথা হলো যে অনেক সময় বললেও পরিস্থিতি আমাদেরকে অনেক অনেক বেশি বাধ্য করে নানা প্রতিকূল অবস্থায় নিজেদেরকে ঠেলে দেওয়ার জন্য। সো আল্লাহ আমাদেরকে সেভ করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আজকের মতো অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।